26,000 শিক্ষকের চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি আবারও প্রকাশ্যে। আপনি চমকে উঠবেন, শিওরে উঠবেন। শিক্ষক শিক্ষিকাদের কান্না আপনাদের শোনাবো কি বলেছেন তারা। সুপ্রিম কোর্টের রায়, চাকরি চলে গেল 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের। কতটা ভয়ঙ্কর! যাদের চাকরি চলে গেছে তারা হাউমাউ করে কাঁদছে, কি করবে তারা। শুনুন তারা কি বলছেন। আমাদের রাজ্যের 10,323-এর মতো কি হয়েছে এবার শুনুন। हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे। टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, व्हाट इज आवर फॉल्ट। মানে মেনে নিতে পারছি না আর কি। আমাদেরই অনেক কলিগস আছে যাদের লোনে চলছে, জেন্টস টিচার আছে, ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে। মানে এখনো বিশ্বাস হচ্ছে না। যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই, আইনি পথে যেতে হয় তো তাই যাব। আমার নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে 8 জন এরকম শিক্ষক শিক্ষিকা আছেন, তার চাকরি বাতিল অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে। এটা শুনে আমার তো খুবই হতবাক হয়ে গেছি। স্কুল আমার স্কুলে 4,200 পড়ুয়া আছে, আর মাত্র আমার 33 জন শিক্ষক শিক্ষা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় স্কুল কিভাবে চলবে? মান্য আদালত নির্দেশ দিয়েছেন, তার প্রশ্ন তোলা আমার ক্ষমতা নেই, প্রশ্ন তুলছি না। কিন্তু আদালতের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, যে যোগ্য আছে তাকে আবার চাকরিতে ফেরত আসার ব্যবস্থা নিন, নাহলে আমাদের শুধু আমার স্কুল নেই, আমার এরকম পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা ওটা কোল্যাপস করে দেবে। শুনলেন তো কি বললেন শিক্ষকরা, কাঁদছেন। আরও কিছু বক্তব্য আপনাদের শোনাবো, অবশ্যই আমাদের সাথে থাকুন, তাহলে আপনারা বুঝবেন ত্রিপুরা রাজ্যের 10,323-এর চাকরি গেছে, তারা কতটা অসহায়ত্ব অবস্থায় রয়েছে। আর পশ্চিমবঙ্গে 26,000 চাকরি। তারা বলছেন কিভাবে কাঁদছেন তারা, তাদের কান্না জড়িত কণ্ঠ আপনাদের হৃদয় রুদ্ধ করে দেবে। আরও কিছু শিক্ষকদের ভয়াবহ অভিজ্ঞতার কথা একবার শুনুন, আপনারা চমকে উঠবেন, আপনিও কষ্ট পাবেন। এ রাজ্যের 10,323-এর ভবিষ্যৎ কি আমরা জানি, দেখছি আমরা, কিন্তু পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষক আজ চাকরি হারিয়ে কি বলছেন শুনুন তাদের অভিজ্ঞতা একবার। সেটা করলেন না। আপনি বললেন আপনি যাদের নাম সিবিআই পেয়েছে, যাদের নাম বাগ্যবটি পেয়েছে, তাদেরকে 12% ইন্টারেস্ট সহ সুদ ফেরত দিতে বললেন, যেটা কলকাতা হাইকোর্টেও সেই রায় এসেছিল, সেটাকে মান্যতা দিলেন। ঠিক আছে, আমাদের কেন, আমাদের চাকরিটা কেড়ে নিলেন কেন? আমরা এই বয়সে 38, 40, 45 বিভিন্ন অনেকে চাকরি ছেড়ে এসেছিল, অন্যান্য চাকরি, কোথায় যাবে তারা? তাদের ছেলে মেয়ের দায়িত্ব কে নেবে? তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? এই যে আমি যোগ্য অযোগ্যতার থেকে নিজেকে যোগ্য, এইটা আর বললে বেড়াতে পারবো না, এই দায়টা কে নেবে? আমি তো কোনোদিন চুরি করিনি, আমি তো কোনোদিন নকল করে পরীক্ষায় পাস করিনি, আমি তো বরাবর ভালো নিজের পরিশ্রম। দুর্নীতি করলো, যারা এই সিলেকশন প্রসেসের মধ্যে ফ্রড করলো, যাদের পকেটে আসলে টাকাটা গেল, তারা একদম। এবং যারা দুর্নীতি করেছে, যাদের লোভের জন্য আজকে এই পরিণতি, যারা এসএসসি নামক চাকরি বিক্রির দোকানটা খুলেছিলেন, সেই রাজ্য সরকারকে দায় নিতে হবে। আজকে চারিদিকে চুরি চুরি চুরি, সব জায়গায় চুরি। আমাদের জীবনে, আমাদের ক্যারিয়ার, আমাদের জীবনটাও চুরি করে নিলেন। আমরা কি জবাব দেবো নিজেদের ছেলে মেয়েদেরকে? এদের ভরণ পোষণের দায়িত্ব তো আমাদের উপরে ছিল। কি করে সেই দায়িত্ব আমরা পালন করব? বড় একটা প্রশ্ন যখন তুলছেন, আমার পাশে আরো একজন রয়েছেন যিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, মুর্শিদাবাদের স্কুলে পড়ান এবং আজকে সকালবেলা বাস ধরে এসেছেন, তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায়দানের দিকে, যে আজকের ঠিক কি হতে পারে, আজকে হয়তো তাদের চাকরিটা বহাল থাকবে। কিন্তু দাদা, যে রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের লিস্টেই দিল না, যাদের এসএসসির যারা এই সিলেকশন প্রসেসে ছিলেন, যারা টাকাটা আসলে পকেটে ঢোকালেন, তাদের নামটাও সামনে আসলো না। সে তো, এটা তো হওয়া উচিত ছিল, যারা অযোগ্য বা যারা টাকা নিয়ে চাকরি, তাদের শাস্তি দেওয়া উচিত ছিল। এমনকি সিজিআই সেটা মেনে নিয়েছেন যে যারা অযোগ্য তারা 12% সুদের হারে টাকা ফেরত দেবেন, কিন্তু যারা যোগ্য তাদের তো কোনো দোষ ছিল না, তাদেরকে তো ইচ্ছা করে বাঁচানো যেত। এটা টোটালি একটা রাজনীতি ইনফ্লুয়েন্স হলো, রাজনীতি ইনফ্লুয়েন্সের দ্বারা আমরা রাজনৈতিক ষড়যন্ত্র, রাজনীতিতে আপনারা বিপাকে পড়লেন। অবশ্যই রাজনীতি আছে, এটা তো পরিষ্কার যে রাজনীতি আছে, রাজনীতির প্রভাবের কারণে আমরা বলি না। কি বলবেন, মানে অন্তত যারা এই দুর্নীতি করলো, তাই তো আমি তো নিজে ভাবছি আমার বউ ছেলের কাছে গিয়ে আমি কিভাবে মুখ দেখাবো, আমি তো বুঝতে পারছি না। আমাদের যদিও কর্মসূচি আগামীকাল বা তার পরের দিন থেকে শুরু হবে, কিন্তু আজকে বাড়ি ফিরে যাওয়া উচিত,
কিন্তু কিভাবে যাবো আমি নিজেই স্থির করতে পারছি না। ছেলে কখনো বলেছে যে বাবা আমি শিক্ষক হতে চাই, আমি তোমার মতো টিচার হতে চাই? হ্যাঁ, ছেলে তো স্বপ্ন দেখে, তবে ছেলেকে আমি কিভাবে কি করবো? ছেলেকে যখন বলে যে আমি তোমার মতো একজন শিক্ষক হবো, কিন্তু আমি এখন তাকে কি বোঝাবো, কোনো ভাষা নেই। একদম দেখো, এটাই হয়তো মীনাক্ষী, শুনলেন বক্তব্য তাদের। কি বলবেন আপনারা? চোখের জলে ভাসছে পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষকের পরিবার, লাখ লাখ মানুষ জড়িয়ে আছে প্রতিটি পরিবারের সাথে, যাদের অন্ন বস্ত্র বাসস্থান, ছেলে মেয়ে বউ বাচ্চা মা বাবা সবার স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে খাদ্য বস্ত্র নির্ভর করে এই শিক্ষকদের উপর। তারা আজ চাকরিহারা। সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রকাশ্যে চলে এলো। পশ্চিমবঙ্গের সরকারের দুর্নীতির কারণে চাকরিহারা হলো ঠিক 26,000 শিক্ষক শিক্ষিকা। তারা কি করবে, কি খাবে, ছেলে মেয়ের মুখে কি তুলে দেবে? কতটা অযোগ্যভাবে চাকরি দিয়েছে তার প্রমাণ করেছে। কিন্তু তার মধ্যে অনেক মেধাবীরা চাকরি পেয়েছে, তাদেরকে খুঁজে পায়নি, কারণ তাদেরকে বাছাই করা সম্ভব হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে পরবর্তীতে যারা এক্সাম দেবে, সেখানে এক্সাম নেবে রাজ্য সরকার, সেখানে পরীক্ষা দিতে পারবে। আমাদের রাজ্যেও তো হয়েছে। 10,323-এর মধ্যে আর কতজনই বা কম্পিটিশনের যুগে টিকতে পারলো চাকরিতে? কি বলবেন? যারা চাকরি দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী থেকে অনেকে জেলে আছেন, কিন্তু তাদের কি আরও কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল না? আমাদের রাজ্যের 10,323-এর যারা ছিলেন তাদের মধ্যে শাস্তি আর কজনই বা পেয়েছেন? চাকরি হারারা শাস্তি পাচ্ছেন, এখনও পেয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও পাবেন। কিন্তু যারা চাকরি দিয়েছেন, দুর্নীতি করেছেন, তারা কতটা শাস্তি পেয়েছেন? প্রশ্ন উঠেছে এটাই। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।